হন্টিং এয়ারলাইন পার্ট 8। সতর্কবার্তা, এখানে অনেক ডার্ক সিন রয়েছে। নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দ্য ম্যানিপুলেটর। হাওয়া যেন আমাকে ঠেলে দিচ্ছে, লাফ দিয়ে পড়ে গিয়ে মরে যেতে বলছে। তুমি আফসোস করবে না? মাথার ভেতরে এই অদ্ভুত কণ্ঠস্বর ঘুরতে থাকে। তবুও নিচে তীক্ষ্ণ পাথরে পড়ে গিয়ে মারা যাওয়া নিশ্চয়ই আফসোস করার মতো বিষয়। যদি সঙ্গে সঙ্গে মারা না যায়, যদি কোনোভাবে বেঁচে যায় আর ভাঙা রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে হয়, মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়, অথবা যদি শরীর মরতেও না চায়, আমাকে সব কিছু হারিয়ে শূন্য দৃষ্টি নিয়ে বেঁচে থাকতে হয়, সবই ভীষণ আফসোসের। হঠাৎ গলা খাকারির শব্দে আমার চিন্তার স্রোত থেমে যায়। ম্যাডাম। আমি ঘাড় ঘুরিয়ে দেখি এক লম্বা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তার মধ্যে এক ধরনের কোমলতা আছে যা অল্প করে হলেও সান্ত্বনা দেয়। তার ধূসর পাতলা চুল ঘাম জমে কপালে লেপ্টে আছে, জামা কাপড় মাটি আর ময়লার দাগে ভরা। তার চোখ আমার আর ক্লিফের কিনারের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, তার দৃষ্টিতে ভয় আর অস্থিরতা। সে ভাবে আমি লাফ দেব, আর আমি যেভাবে তাকিয়ে থাকি তাতে সে ভুল ভাবছে তা বলার মতো কোনো কারণও দিচ্ছি না। তবু আমি নড়ছি না। আমার আজকের মতো কাজ শেষ করলাম। লোকটি জানায় সারাদিন ধরে সে তার দল আমার সামনের বারান্দা ঠিক করছে, যা বেহাল অবস্থায় ছিল, যেন আমার পা পচা কাঠ ভেঙে নিচে পড়ে গিয়ে ইনফেকশন না হয়ে যায় সে চেষ্টা করছে। সে আমাকে পর্যবেক্ষণ করে, তার ভ্রু কুঁচকে যায়, উদ্বেগ আরও গভীর হয়। হাওয়া জোরে বইছে, চুল উড়িয়ে দিচ্ছে। আমি চুল সরিয়ে দিই, দেখি সে এখনো একইভাবে তাকিয়ে আছে। ছোটবেলায় নানি আমাকে এই ক্লিফের কাছে যেতে দিতেন না। এটা ম্যানর থেকে মাত্র 50 ফুট দূরে। সূর্যাস্তের সময় এই দৃশ্য অপূর্ব, কিন্তু রাতে টর্চ ছাড়া ক্লিফের কিনারা দেখা যায় না। এখন সূর্যাস্ত হচ্ছে, জায়গাটা অন্ধকার ছায়ায় ঢেকে যাচ্ছে। আমি জীবনের আর মৃত্যুর মাঝের ওই ফাঁক থেকে মাত্র 3 ফুট দূরে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণ পর সব অদৃশ্য হয়ে যাবে। যদি সাবধান না হই আমিও হারিয়ে যাব। আপনি ঠিক আছেন মিস? সে আরেক ধাপ এগোয়। আমি স্বাভাবিকভাবে এক ধাপ পিছিয়ে ক্লিফের কিনারার আরও কাছে চলে যাই। তার চোখ বিস্ফোরিত। সে সঙ্গে সঙ্গে থেমে হাত উপরে তোলে, যেন আমাকে দূর থেকে বাঁচানোর চেষ্টা করছে। সে ভয় দেখাতে চায়নি, সাহায্য করতে চেয়েছিল, অথচ আমি ওকে ভয় পাইয়ে দিয়েছি। আমি বারবার এমনই করছি। আমি পেছনে তাকাই, বুক কেঁপে ওঠে। বুঝতে পারি কতটা কাছে চলে গিয়েছিলাম। মনে হলো আমি তৎক্ষণাৎ দম আটকে ভয়ে জমে গেলাম। আর সেই সাথে পরিচিত অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতিটা পেটের ভেতর পাক খেতে শুরু করে। আমার মধ্যে কিছু একটা নিশ্চয়ই ভীষণভাবে খারাপ। লজ্জায় মাথা নিচু করে কয়েক ধাপ পিছিয়ে যাই, দুঃখিত দৃষ্টিতে তার দিকে তাকাই। আমি মানসিকভাবে বিধ্বস্ত। এখন যেদিকে যাই লাল গোলাপ দেখি। 3 সপ্তাহ হয়ে গেছে। সেদিন আমি কিচেনে হুইস্কির গ্লাসের পাশে গোলাপ পেয়েছিলাম। দয়া চলে যাওয়ার পর আমি লম্বা গরম পানি দিয়ে গোসল নেই। আর তখনই ভাবি আমাকে রিপোর্ট করা শুরু করতে হবে। প্রমাণ রেখে যেতে হবে, যেন আমি মরলে বা নিখোঁজ হলে সবাই জানে কেন। কিন্তু যখন বের হই দেখি সেই গ্লাস আর পাপড়িগুলো নেই। শরীরের রক্ত হিম হয়ে আসে। আমি সাথে সাথে পুলিশে ফোন করি। তারা রিপোর্ট নেয়, কিন্তু বলে ঘরে গোলাপ পাওয়া কোনো প্রমাণ নয়, তাদের কিছু করার নেই। এরপর থেকে ঘটনাগুলো বেড়েই চলেছে। কখন বুঝেছি যে আমার পেছনে কারো নজর আছে তা বলতে পারি না, তবে গত 3 সপ্তাহ ধরে এটা নিশ্চিত। প্রতিদিন প্রিয় কফি শপে যেতে গাড়িতে উঠতে যাই, দেখি সিটের ওপর লাল গোলাপ। গাড়ির দরজা তখনও লক করা যেমন ছিল। আর কেউ ঢোকে কিভাবে? কখনো কোনো চিরকুট থাকে না, কোনো যোগাযোগ নয়, শুধু কাঁটাবিহীন লাল গোলাপ। রিনোভেশন শুরু হওয়ার পর আতঙ্ক আরও বেড়েছে। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার অনেকেই আসতে যাচ্ছে। আমি পার্সন্স ম্যানরের সব জানালা বদলে ফেলেছি, নতুন লক লাগিয়েছি, কিন্তু কোনো লাভ নেই। তারা ঠিকই ঢুকে পড়ে। এদের মধ্যেই কেউ হতে পারে। আমি কয়েকজনকে প্রশ্নও করেছি, তারা এমনভাবে তাকিয়েছে যেন আমি তাদের কাছে মাদক চাইছি। ম্যাডাম। সে আবার বলে। আমি মাথা ঝাঁকাই, চেষ্টা করি কথায় ফিরতে। সরি, আমি আসলে কিছুটা বিভ্রান্ত ছিলাম। তাড়াহুড়ো করে হাত নেড়ে বলি, আমার আচরণে আমি নিজেই নিজেকে খারাপ মানুষ মনে করি। আমি যদি পড়ে যেতাম ওই ভদ্রলোক নিজেকে দোষী মনে করত, মাটি ভেঙে যেতে পারতো, বা আমি ভুল করে এক পা বাড়িয়ে ফেলতে পারতাম, তখন তার চোখের সামনেই মারা যেতাম। সে হয়তো সারা জীবন দোষে ভুগত। কে জানে তার কি হতো। ঠিক আছে, সে বলে, কিন্তু এখনও তার চোখ সতর্কতা। সে আঙুল দেখিয়ে পেছনের দিকে ইঙ্গিত করে।
কাল রেলিং লাগিয়ে দিব। আমি মাথা নাড়ি, ধন্যবাদ মৃদু স্বরে বলি। সে চলে গেলে আমি হয়তো কাঁদবো। ভাবতে ভাবতে তার চোখে বোঝা যায় সে শুধু চলে যেতে চায়, কিন্তু তার দয়া তাকে আটকে রাখে, যেন নিজেকে দোষমুক্ত রাখতে পারে। কারোকে ফোন করতে হবে, সে জিজ্ঞাসা করে। আমি হেসে মাথা নাড়ি। আমি জানি খারাপ দেখাচ্ছিল, কিন্তু সত্যি আমি লাফ দেওয়ার কথা ভাবিনি। তার কাছ থেকে চাপ কমে যায়, মুখে স্বস্তি আসে। ভালো, সে মাথা বলে নেড়ে। ফিরে যেতে যেতে হঠাৎ থামে। ও হ্যাঁ, একটা গোলাপের তোড়া রাখা আছে আপনার জন্য। আমার হৃদয় থেমে যায়, তারপর দম বন্ধ হয়ে আসে। কি? কি বললেন? কে দিয়েছে? সে কাঁধ ঝাঁকায়। জানি না, দুপুরে খাবার খেয়ে আসার পর দেখি রাখা। ভুলে গিয়েছিলাম, চাইলে এনে দিই। না ঠিক আছে, তাড়াহুড়ো করে বলে ফেলি। তার মুখে অদ্ভুত দৃষ্টিভঙ্গি আসে, সে হয়তো আমাকে পাগল ভাবছে। সে শেষবারের মতো চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। আমি দম ছেড়ে হাঁপাই। পেছন পেছন হাঁটা অদ্ভুত লাগতো, তাই একা একই। সামনের দিকটা চোখে দেখে আটকে যাই। নতুন কালো বারান্দা কত সুন্দর লাগছে। বাড়ির বাইরের রং নতুন করে করা হয়েছে, রং কালোই কিন্তু চকচকে। পুরনো গার্গোয়েলগুলো পরিষ্কার করা, পুরনো পাথরের ক্ষতবিক্ষত দাগগুলো ম্যানরের চরিত্রের মতো। এরপর চোখ যায় দরজার পাশে রাখা লাল গোলাপের তোড়ার দিকে। মনে হয় ওরা কেউ অনুমতি ছাড়া ঢোকেনি বলে বাইরে রেখে গেছে। প্রাসাদ সংলগ্ন গাছের ঝোপের দিকে তাকাই। সূর্যের আলো প্রায় ফুরিয়ে এসেছে, আর 5 ফুট দূরের কিছুই দেখা যায় না। কেউ যদি লুকিয়ে থাকে আমি টেরও পাবো না। হাত কাঁপতে থাকে, দ্রুত গোলাপের তোড়া তুলে নিয়ে দৌড়ে ঘরে ঢুকি, দরজা বন্ধ করে তালা দেই। তোড়ার ভেতর একটা কালো কার্ড চোখে পড়ে, তাতে সোনালি অক্ষরে কিছু লেখা। মাথার ভেতর ঘন্টা বাজে, এটাই হবে স্টকারের কাছ থেকে প্রথম সরাসরি যোগাযোগ। ভেতরে ভেতরে আশা করছিলাম সে জানাবে সে কি চায়। এখন যখন কার্ড এসেছে মনে হচ্ছে ছিঁড়ে ফেলে। না জানার কারণে সুখে থেকে বাঁচতে চাই, কিন্তু না পড়লে কৌতূহলে মরেই যাব। হাত কাঁপতে কাঁপতে কার্ড বের করে পড়ি। শিগগিরই দেখা হবে ছোট ইঁদুর। ভালোই হতো না পড়লেই। ছোট ইঁদুর, নিশ্চয়ই কোনো পুরুষ আমাকে ফলো করছে এবং তার মাথার ঠিক নেই। আমি নিজেও জানি কোনো রক্ষা নেই। বিরক্তিতে ফোন বের করি, পুলিশকে ফোন দেই। আজ রাতে তাদের সাথে কথা বলতে চাই না, কিন্তু রিপোর্ট করতে হবে। আমি এতটা বোকা নই যে ভাববো তারা আমাকে বাঁচাবে, কিন্তু মরলে অন্তত এই মৃত্যুর রহস্য অমীমাংসিত থাকবে না। একটা হালকা কিন্তু দৃঢ় নখ আমার সামনের দরজায় কেঁপে ওঠে। মনে হচ্ছে ম্যানরের ভেতর কোনো শব্দ হলে আমার হৃদয় লাফ দিয়ে ওঠা এখন স্বাভাবিক হয়ে গেছে। নিশ্চয়ই এটা স্বাস্থ্যকর নয়, হয়তো কিছু চেরিও খেয়ে ফেলি। শুনেছি এটা নাকি হার্টের জন্য ভালো। দরজার পাশে জানালার পর্দা সরিয়ে উকি দিয়ে দেখি কে এসেছে। আমি দীর্ঘশ্বাস ফেলি। আমি সত্যি স্বস্তি পেতে চাই যে দরজার বাইরে কোনো বিকৃত লোক দাঁড়িয়ে নেই, বন্দুক হাতে বলছে, তুমি যদি আমার না হও কারো হবে না, সত্যিই চাই। তবুও আমি সামান্য দুঃখিত হই, কারণ দরজার বাইরে সেই ছায়ার মতো অনুসরণকারী দাঁড়িয়ে নেই যে আমার জীবন শেষ করে দিতে পারে। ভারী নিঃশ্বাস ছেড়ে দরজা খুলে দেই এবং আমার মা সারিনা রেইলকে দেখতে পাই। তার স্বর্ণালী চুল শক্ত করে খোঁপায় বাঁধা, পাতলা ঠোঁটে গোলাপি লিপস্টিক আর বরফের মতো নীল চোখ। তিনি সবসময় যথাযথ আর পরিপাটি, আর আমি একেবারেই তার উল্টো। যেখানে তিনি নিজেকে রানীর মতো সামলে রাখেন, আমি সেখানে উল্টো দিকে পা ফাঁক করে বসে থাকা অভ্যাসে অভ্যস্ত। মা, কি কারণে আজ এই সৌভাগ্য? আমি ঠান্ডা স্বরে বলি। তিনি নাক সিটকান, আমার ব্যবহার তাকে খুশি করে না। বাইরে ঠান্ডা, আমাকে ভেতরে রাখবে না? তিনি হাত নাড়িয়ে বিরক্তি নিয়ে বলেন। আমি অনিচ্ছায় সরে গেলে তিনি হেঁটে ঢুকে পড়েন। তার চ্যানেলের পারফিউমের গন্ধ আমাকে বিরক্ত করে। তিনি চারপাশে তাকান, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই গথিক বাড়িতেই তিনি বড় হয়েছেন এবং মনে হয় এর অন্ধকারেই তার হৃদয় ভেতর থেকে কালো হয়ে গেছে। বাড়ির দিকে এভাবে তাকালে তোমার মুখে খুব তাড়াতাড়ি ভাঁজ পড়বে। আমি সোজাসুজি বলি, দরজা বন্ধ করে পাশ কাটিয়ে যাই। তিনি ঠোঁট ফুলিয়ে নিঃশ্বাস ফেলেন। তার হিলের টোকা টাইলের ওপর ঠকঠক শব্দ করে। তিনি সোফার দিকে এগিয়ে যান। আগুন জ্বলছে, আলো ম্লান, পরিবেশ আরামদায়ক। শিগগির বৃষ্টি নামবে, আর আমি চাই তিনি তার আগেই চলে যান, যেন আমি বই হাতে বজ্রপাতের শব্দে একা রাতে শান্তিতে থাকতে পারি। মা দামিভাবে সোফার একেবারে কিনারায় বসে পড়েন। আমি জানি যদি তাকে হালকা সুগুতো দেই সে পড়ে যাবে। সবসময় আমার সাথে দেখা হওয়া আনন্দের, অ্যাডেলিন। তিনি ঠান্ডা স্বরে বলেন, যেন আমি সবসময় ভুল করি আর তিনি দয়া করে মেনে নেন। এই দীর্ঘশ্বাস আমার পুরো শৈশবের সঙ্গী, হতাশা আর প্রত্যাশার মধ্যে ভরা। আমি কখনোই তাকে হতাশ করতে হতাশ হই না, সেটা বুঝি। এখানে কেন এসেছো? আমি সোজা প্রশ্ন করি।
মেয়ের সাথে দেখা করতে আসতে পারি না? তার কণ্ঠে কড়া তিক্ততা। মা, আমি কখনো কাছের মানুষ ছিলাম না। নানির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এজন্য মা আমাকে তিক্তভাবে দেখতো। ফলে আমি বড় হতে হতে মার পরিবর্তে নানিকে বেছে নিতাম। তাতে মার প্রতি আমার অভিমান তৈরি হয়, কারণ মা আমাকে কখনো নিজের মতো করে বেছে নেওয়ার সুযোগ দেয়নি। দিলে হয়তো কোনো মন্তব্য শুনতে হতো, আরেকটা কুকি খাচ্ছ, তুমি এই মোটা শরীরে আর কত খাবে। তিনি বলতেন আমার পাছা নাকি মোটা হয়ে যাবে, কিন্তু সেটা তো আমি চেয়েছিলামই। আজও তিনি বুঝতে পারেন না কেন আমি তাকে অপছন্দ করি। তুমি কি এসেছো আমাকে বোঝাতে যে আমি এই পুরনো বাড়িতে থেকে আমার জীবন নষ্ট করছি? আমি জানালার পাশে রকিং চেয়ারে পা মেলে বসে বলি, ঠিক যেই চেয়ারে বসে আমার আর আমার নানির ওপর কেউ নজর রাখতো। বসে পড়তেই মনে পড়ে যায় গত রাতের কথা, সেই ভয়ঙ্কর চিরকুট আর পুলিশ অফিসারের যে শুধু 2টা প্রশ্ন করে রিপোর্ট লিখে নিল। অপচয় ছাড়া কিছু না, কিন্তু অন্তত আমি মরলে সবাই জানবে এটা দুর্ঘটনা নয়। আজ শহরে আমার একটা ওপেন হাউস আছে, ভাবলাম তার আগে তোমার সাথে দেখা করে যাই। আহা, তাই তো। মা 1 ঘন্টা গাড়ি চালিয়ে শুধু আমাকে দেখতে আসবে না, তিনি শহরে ছিলেন তাই আসলেন আমাকে লেকচার দিতে। তুমি জানো কেন পার্সন্স ম্যানর ভেঙে ফেলার যোগ্য অ্যাডেলিন? তার স্বর কাটার মতো বিদ্ধ করে, হঠাৎ অস্বস্তি হয়। কেন? আমি ধীরে বলি, কারণ এই বাড়িতে অনেক মানুষ মারা গেছে। তুমি কি সেই 5জন কনস্ট্রাকশন ওয়ার্কারের কথা বলছো যারা আগুনে মারা গিয়েছিল? আমি নানির গল্প মনে করি, যেদিন আগুনে পুরো ম্যানর পুড়ে যায় আর 5জন মানুষ মারা যায়। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সরিয়ে নতুন করে ম্যানর বানাতে হয়েছিল, তবুও তাদের প্রেতাত্মারা এখন এখানে ঘুরে বেড়ায়, আমি জানি। হ্যাঁ, কিন্তু শুধু তারা নয়। তিনি একদৃষ্টিতে তাকিয়ে থাকেন, আমার গলা শুকিয়ে যায়। আমি জানালার দিকে তাকাই, ভাবি এখনই তাকে বের করে দেই কি না। তিনি এমন কিছু বলবেন যা আমার জীবন পাল্টে দেবে, আর আমি হয়তো তা শুনতে চাই না। আর কে? আমি অবশেষে বলি, তারা চকচকে কালো লেক্সাসের দিকে তাকিয়ে যা মনে করিয়ে দেয় আমি তোমার থেকে ভালো। রিয়েল এস্টেট ব্যবসা তাকে ভালো আয় দিয়েছে। আমি তার সাফল্যে গর্বিত, কিন্তু চাইতাম সে আমার সাফল্যেও গর্বিত হোক। তোমার প্রপিতামহী গিগি, তিনি বলেন। আমার মাথা তার দিকে ঘুরে যায়, শরীরে শক লাগে। সে শুধু এই বাড়িতে মারা যায়নি অ্যাডি, তাকে এখানে খুন করা হয়েছিল। আমার মুখ হা হয়ে যায়। আমি চেয়ার থেকে লাফ দিয়ে উঠি, চেয়ার পেছনে গিয়ে দেওয়ালে আঘাত করে। তাহলে তো নয়, আমি অস্বীকার করি, কিন্তু মা কখনো মিথ্যা বলেন না। নানি গিগির কথা প্রায়ই বলতেন, কিন্তু তিনি কখনো বলেননি গিগিকে খুন করা হয়েছিল। একবার জিজ্ঞেস করায় বলেছিলেন অকাল মৃত্যু। এরপর নানি আর কোনো কথা বলেননি। তখন আমি ছোট ছিলাম তাই গুরুত্ব দিইনি। মা নিঃশ্বাস ফেলেন। তোমার নানি সবসময় এই বাড়িতে অদ্ভুত আসক্ত ছিল। তার মা গিগিকে ভালোবাসতেন আর এই বাড়ি ছাড়তে পারতেন না। এই বাড়ি অভিশপ্ত। আমি চাই না তুমিও এই বাড়ির সাথে এমন আবেগ তৈরি করো। আমি ঠোঁট কামড়ে ধরি, বাইরে বজ্র গর্জে ওঠে। গিগিকে কি তার স্টকার খুন করেছিল? সেই লোক যাকে সে ভিজিটর বলতো, যে তার ঘরে এসে অবর্ণনীয় কাজ করত, সেই লোক কি গিগিকে খুন করেছিল? এটাই একমাত্র যৌক্তিক ব্যাখ্যা। আমি মার দিকে ফিরি, তারা কি জানে কে খুন করেছে? মা মাথা নাড়ে, না, এখনো অমীমাংসিত প্রমাণ পাওয়া যায়নি। তখনকার দিনে খুন করে বেঁচে যাওয়া সহজ ছিল। অমীমাংসিত? আমার প্রপিতামহীকে এই বাড়িতেই খুন করা হয়েছিল আর খুনি ধরা পড়েনি। আমার পেটের ভেতর আতঙ্কের পাথর নেমে যায়। আমি জানি কে খুন করেছে, কিন্তু প্রমাণ না পাওয়া পর্যন্ত বলবো না। কোথায় খুন হয়েছিল? আমি কাপা স্বরে বলি, তার বেডরুমে, যেটা পরে তোমার নানির রুম হয়েছিল আর এখন তোমার। তিনি ভুল বলেননি, আমি সেই রুমেই থাকি। পুরো রিনোভেট করলেও গিগির কাছ থেকে পাওয়া সিন্দুক আর আয়নার মতো জিনিস এখনও রেখে দিয়েছি। যে রুমে খুন হয়েছিল সেই রুমে আমি প্রতিদিন ঘুমাই। মা চলে যাওয়ার সময় বলে যান, আশা করি সঠিক সিদ্ধান্ত নেবে অ্যাডি। এই জায়গাটা বিপজ্জনক। দরজা নরমভাবে বন্ধ হয়, তার গাড়ি ধীরে ধীরে দূরে চলে যায়। আমাকে একা রেখে যায় এই অভিশপ্ত বাড়িতে। হঠাৎ আমার স্টকারের কথা, শেষ কথাগুলো নতুন করে ভয় জাগায়। শিগগিরই দেখা হবে ছোট ইঁদুর। ডায়েরি, 25শে মে 1944। আজ আমার সেই আগন্তুক আমার সাথে কথা বলল। যেদিন থেকে সে আসা শুরু করেছে, আজ প্রথমবারের মতো কথা বলল। যখন সে কথা বলল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার কণ্ঠ কতটা গভীর, কতটা মোহময়। সে একবার কথা বলা শুরু করার পর আমি চাইছিলাম সে যেন থামেই না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন সে বারবার আসে, আমাকে দেখে যায়।
সে তার ভালোবাসার কথা স্বীকার করলো, আমাকে পাওয়া তার আকাঙ্ক্ষার কথা বলল। আমি তার নাম জানতে চেয়েছিলাম এবং সে আমাকে তার নাম বলেছিল রোনাল্ডো। অদ্ভুত নাম, কিন্তু তার সাথে একদম মানিয়ে গিয়েছিল। এরপর সে বেশিক্ষণ থাকেনি, তবে যাওয়ার আগে সে একটি চুমু চেয়েছিল। আমি দ্বিধায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে অনুমতি দিয়েছিলাম। আমি লজ্জিত হয়ে স্বীকার করছি, তখন আমি জনের কথা একবারও ভাবিনি। তখন আমার মাথায় শুধু ঘুরছিল তার ঠোঁটের ছোঁয়া কেমন লাগবে। আমার কল্পনা আসল অভিজ্ঞতার কাছে কিছুই ছিল না। যখন সে আমাকে চুমু খেয়েছিল, আমি যেন তারার মধ্যে উড়ে গিয়েছিলাম। আমার মনে হয় না আমি এখনো মাটিতে নেমে এসেছি।